সবাইকে স্বাগতম ভূত বাংলোয়, যেখানে অন্ধকার রাতের গল্পগুলো জীবন্ত হয়ে ওঠে। আমি রায়হান আছি আপনাদের সাথে, আর আমরা একসঙ্গে পা রাখবো এমন এক ভৌতিক জগতে যেখানে প্রতিটি কোণায় লুকিয়ে আছে রহস্যের ছায়া। আমরা আপনাদের শোনাবো সারা পৃথিবীতে ঘটে যাওয়া এমন সব সত্য ঘটনা যার ব্যাখ্যা হয়তো বিজ্ঞান আপনাকে কখনোই দিতে পারবে না। কেননা সত্য কখনো কখনো কল্পনাকেও হার মানায়। তাই আলো নিভিয়ে বসুন, কান পেতে শুনুন, কারণ এখন থেকে প্রতি সোমবার এই চ্যানেলে বেঁচে উঠবে ভয়ের নীরব কাহিনীগুলো। আপনার হৃদয়ের গতি বাড়ানোর জন্য তৈরি থাকুন, এখানে সবকিছুই সম্ভব। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যেন ভবিষ্যৎ আগেই আপনাকে কোনো ইঙ্গিত দিয়ে দিয়েছে? অথবা এমন কোনো ঘটনা ঘটেছে যা মনে হচ্ছে আপনি আগেও কোথাও দেখেছেন? এটা কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রহস্য? আমাদের আজকের ঘটনা এমনই এক অভিজ্ঞতা নিয়ে যা শুনলে আপনার গা শিউরে উঠবে। কিন্তু তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, কারণ প্রতি সপ্তাহে আমরা হাজির হই রোমাঞ্চকর ও রহস্যময় ঘটনা নিয়ে, যা আপনি কখনোই মিস করতে চাইবেন না। এছাড়াও যদি আপনার কাছে থাকে কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা, হোক তা আপনার নিজের কিংবা শোনা, আপনি চাইলে আমাদের কাছে ইমেইলে পাঠাতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেসটি হল bhutbanglo.com@gmail.com। আপনি যদি চান আপনার ঘটনা রেকর্ড করে গুগল ড্রাইভের মাধ্যমে অডিও ক্লিপ আকারেও আমাদের কাছে পাঠাতে পারেন। চলুন এবার শুরু করা যাক আমাদের আজকের ভয়ঙ্কর ঘটনা। রায়হান ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাফি। আমার বাড়ি বরগুনা জেলার এক প্রত্যন্ত গ্রামে। আজ আমি যে ঘটনাটি আপনাদের শোনাতে চলেছি সেটি আমার এলাকার এক দুঃসম্পর্কের কাকার কাছ থেকে শোনা। কাকার অনুমতি নিয়েই ঘটনাটা লিখছি। তবে আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে কাকার নামটা পরিবর্তন করে নেবেন। প্রিয় লিসেনার্স, রাফি ভাইয়ের অনুরোধ রেখেই আমরা কাকার নাম পরিবর্তন করে নিয়েছি। ধরে নেই কাকার নাম আজগর মিয়া। এটি কোনো বানানো গল্প নয়, বরং এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতা যা শুনে আপনারও রক্ত হিম হয়ে যেতে পারে। আজগর কাকার কাছ থেকে শোনা সেই রাতের ঘটনা আমি আমার মতো করে গুছিয়ে লিখছি, তবে বলছি আজগর কাকার ভাষাতেই। আমি 80-র দশকের মানুষ। তখনকার দিনগুলো আজকের মতো ছিল না। ছিল না এত আলো, না ছিল এত ব্যস্ততা। রাত নামলে সত্যিকারের অন্ধকার নেমে আসতো। শুধু কুপি বাতিরে টিমটিমে আলোয় ঘরগুলো আলোকিত হতো। আমাদের গ্রামটা ছিল বেশ নির্জন, একেবারে মাঠ নদী ঘেরা। দিনের বেলা সব ঠিক থাকলেও রাত নামলে গ্রামটা যেন এক অদ্ভুত রহস্যের চাদরে ঢেকে যেত। তবে গ্রামের সৌন্দর্য বহুগুণে বেড়ে যেত বর্ষাকালে। চারপাশ টলটলে জলে ডুবে যেত, মাঠগুলো রূপ নিত এক বিশাল জলাশয়ে। তখন আমাদের দিনের বড় একটা অংশ কাটত মাছ ধরে। বাঁশের বড়শি আর জালের সঙ্গে যেন আমাদের জীবনের এক অদৃশ্য সম্পর্ক গড়ে উঠেছিল। এমন কোনো পদ্ধতি ছিল না যা দিয়ে আমরা মাছ ধরিনি। কখনো বড়শি, কখনো খাড়া, আবার কখনো পানির নিচে হাত ঢুকিয়ে গর্ত থেকে মাছ টেনে বের করা।
কেউ কেউ বাঁশের কুলো উল্টো করে পানিতে চেপে ধরে মাছ ধরত। মাঝে মধ্যে বৃষ্টির রাতে হারিকেনের আলো জ্বালিয়ে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে মাছ ধরতে বের হতাম, আর সেই সব রাতেই সবচেয়ে বেশি মাছ ধরা পড়ত। শীতকালে আমাদের জন্য চলতো বোয়াল মাছ আর ট্যাংরা মাছ ধরার প্রতিযোগিতা। পুরো মৌসুমটাই যেন মাছ ধরার উৎসবের মতো কেটে যেত। আমাদের রুটিনটা ছিল একেবারে বাঁধা ধরা। ভোরবেলা ঠিক ফজরের আজানের সময় ঘুম থেকে উঠে আমরা 3 কোনা জাল নিয়ে ছুটে যেতাম চিংড়ি মাছ ধরতে। কুয়াশাচ্ছন্ন সকালে ঠান্ডা পানিতে নেমে মাছ ধরা ছিল এক অন্যরকম অভিজ্ঞতা। বাসায় ফিরতাম 9টার দিকে, তারপর ফ্রেশ হয়ে স্কুলে যেতাম। স্কুল থেকে ফিরতাম দুপুর 1টার সময়। ফেরার পথে বাজার থেকে 10 টাকার পুঁটি মাছ কিনে আনতাম। এই মাছগুলো আমরা পচিয়ে ব্যবহার করতাম বোয়াল মাছ ধরার টোপ হিসেবে। বাড়িতে এসে ভাত খেয়ে বড়শি হাতে ছুটতাম ট্যাংরা মাছ ধরতে। একেবারে মাগরিবের আজান পর্যন্ত নদীর এধার থেকে ওধারে ট্যাংরা মাছ ধরেই সময় কেটে যেত। আজানের সময় বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে বাজারে যেতাম আড্ডা দিতে। বাজারের সেই সন্ধ্যার আড্ডা ছিল আর এক রকম আনন্দের। চা, মুড়ি, মাছ ধরার পরিকল্পনা আর গল্পগুজব। বাজার থেকে বাড়িতে ফিরতাম 7:30 কি 8টার দিকে, আর তখনই শুরু হতো রাতের বড় শিকার, বোয়াল মাছ ধরার অভিযান। হারিকেনের মিটমিটে আলো, বড়শির সাথে দুপুরের কেনা পুঁটি মাছের টোপ আর বুক ভরা উত্তেজনা নিয়ে আমরা নদীর পাড়ে চলে যেতাম বোয়াল ধরতে। কেউ বসে থাকতো নদীর ধারে, আবার কেউ নৌকা নিয়ে মাঝ নদীতে গিয়ে টোপ ফেলত। বড়দের মধ্যে অনেকেই প্রায় সারা রাত অর্থাৎ ফজরের আজান পর্যন্ত বসে থাকত। বোয়াল মাছ ধরা অত সহজ ছিল না। কখনো রাতের পর রাত অপেক্ষা করে কিচ্ছু পাওয়া যেত না, আবার কখনো এক রাতে 2-3টে বড় বোয়াল বড়শিতে ধরা পড়ত। এমন অনেক রাত গিয়েছে যখন নদীর নিস্তব্ধতায় শুধু জলের শব্দ আর মাঝে মাঝে দূর থেকে শেয়ালের ডাক শোনা যেত। কুয়াশা জমে যেত গায়ে, ঠান্ডায় পুরো শরীর কাঁপত, কিন্তু বড়শির ডগায় টান পড়লেই সব কষ্ট ভুলে যেতাম। আমাদের এলাকায় আমরা কয়েকজন প্রসিদ্ধ হয়ে গিয়েছিলাম মাছ ধরার ব্যাপারে। গ্রামের অন্য লোকেরা যেখানে শখের বশে মাছ ধরত, আমরা সেখানে একেবারে দক্ষ শিকারীর মতোই মাছ ধরতাম। বিশেষ করে বোয়াল ধরার ব্যাপারে আমাদের একটা আলাদা সুনাম ছিল। কেউ যদি বোয়াল ধরার টেকনিক শিখতে চাইতো, সবাই আমাদের সঙ্গেই যেতে চাইতো। তবে সমস্যাটা শুরু হলো কিছুদিন পর থেকে। প্রথমে আমি এটাকে তেমন গুরুত্ব দেইনি, বরং এটাকে কাকতালীয় ব্যাপার বলে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু সময়ের সাথে সাথে বিষয়টা এমন দিকে মোড় নিল যা আমাকে সত্যি ভাবিয়ে তুলল। একদিন রাতের কথা, আকাশে হালকা মেঘ, চারপাশ নিস্তব্ধ। আমরা দুজন, আমি আর শিরু কাকা, আলাদা 2টি নৌকায় পাশাপাশি বসে বোয়াল মাছ ধরছিলাম। শিরু কাকা ছিলেন আমাদের এলাকার প্রসিদ্ধ মাছ শিকারী। বয়স একটু বেশি হলেও বোয়াল মাছ ধরায় তার মতো পটু লোক কমই ছিল। তবে সেদিনের আবহাওয়া ছিল কেমন জানি গুমট। দীর্ঘ সময় পার হয়ে গেলেও বড়শিতে একটাও মাছের সাড়া মিলছিল না। শিরু কাকা তখন ক্লান্ত হয়ে বললেন, আমি একটু ঘুমাই রে, কোনো সমস্যা হলে ডাকিস। উনি বড়শির সুতো পায়ের আঙুলে পেঁচিয়ে নৌকার তক্তার উপর শুয়ে পড়লেন। বোয়াল মাছ ধরার এই পুরনো কৌশলটা উনি সবসময় ব্যবহার করতেন। মাছ বড়শিতে ধরলে সুতোয় টান পড়বে, আর কাকা সঙ্গে সঙ্গে টের পাবেন। আমি হারিকেনের টিমটিমে আলোয় বড়শির দিকে এক নাগাড়ে তাকিয়ে রইলাম। সময় যেন স্থির হয়ে গেছে, নদীর বাতাস ভারী হয়ে আসছে। ঠিক তখনই কাকার নৌকা হঠাৎ কেঁপে উঠল।
প্রথমে ভাবলাম পানির ঢেউ লেগেছে, কিন্তু এরপর নৌকা ধীরে ধীরে আরও দুলতে লাগলো, যেন কাকার নৌকাটা দূর থেকে কেউ টানছে। আমি কিছু বুঝে ওঠার আগেই প্রচণ্ড এক ধাক্কায় কাকা চমকে উঠে বসে পড়লেন। বড়শির সুতো তখনও তার পায়ে বাঁধা, আর সেটা যেন কোনো বিশাল শক্তি দিয়ে পানির নিচে টেনে নিয়ে যাচ্ছে। কাকার মুখ থমথমে হয়ে গেল। তিনি দ্রুত পায়ের আঙুল থেকে সুতো খুলে এক হ্যাচকা টান মারলেন। সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম বড়শিতে কিছু একটা আটকে গেছে, কিন্তু এটা সাধারণ কিছু নয়। এমন শক্ত টান বোয়াল মাছ দিলেও আজকেরটা যেন অন্যরকম ছিল। কাকা উত্তেজিত গলায় বললেন, মাছ বেঁধেছে, খুব বড় কিছু, তাড়াতাড়ি আমার নৌকায় আয়, দুজন মিলে টানি। আমি দেরি না করে দ্রুত বৈঠা দিয়ে নিজের নৌকা কাকার নৌকার দিকে নিয়ে গেলাম। কাকার হাত তখনও বড়শির সুতোতে শক্ত করে ধরা, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে সুতোটা ক্রমেই পানির নিচে টেনে নিয়ে যাচ্ছে, এমনভাবে যেন মাছটা জলের গভীরে নামার চেষ্টা করছে। আমি নৌকায় উঠে কাকার সঙ্গে বড়শির সুতো ধরলাম। আমরা দুজন মিলে প্রচণ্ড শক্তিতে টান দিলাম, কিন্তু মনে হলো নিচ থেকে কোনো একটা শক্তি আমাদের প্রতিরোধ করছে, যেন আমরাও টান দিচ্ছি আর জলের নিচ থেকেও কেউ সমান শক্তিতে টানছে। শিরু কাকার মুখ গম্ভীর হয়ে গেল, চোখে এক ধরনের অভিজ্ঞ শিকারীর সতর্কতা ফুটে উঠল। তিনি ফিসফিসে গলায় বললেন, এটা অনেক বড় মাছ রে, জোর করে উঠানো যাবে না, ওর সাথে খেলতে হবে। বলেই কাকা নিজের নৌকার দড়ি খুলে দিলেন, যাতে নৌকাটা সহজে নড়তে পারে। তারপর বড়শির সুতো আস্তে আস্তে ঢিল দিতে লাগলেন, যেন নিচে থাকা বিশাল প্রাণীটা আমাদের নৌকাটাকে একটু একটু করে টেনে নিয়ে যেতে পারে। আমরা খেয়াল করলাম, যেইমাত্র কাকা সুতো ঢিল দিলেন, নৌকাটা ধীরে ধীরে সামনের দিকে এগোতে শুরু করলো। মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি আমাদের গভীর পানির দিকে টেনে নিয়ে যাচ্ছে। কাকা নিঃশব্দে বড়শির সুতো একটু একটু করে গোছাচ্ছেন, আর নৌকাটাও আস্তে আস্তে নদীর মাঝখানে এগিয়ে যাচ্ছে। আশেপাশে শুধু পানি আর অন্ধকার। হারিকেনের মৃদু আলোয় নদীর জল কালো কুয়াশার মতো দেখাচ্ছে। আমি ঠান্ডা বাতাসে হালকা কাঁপতে লাগলাম। সুতো প্রায় একেবারে গুছিয়ে এনেছে কাকা। ততক্ষণে মাছটাও পানির উপর ভেসে উঠেছে। মনে হলো যেন বিশাল প্রাণীটা ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিয়েছে। পানির ঢেউ গুনগুন শব্দ করে নৌকার গায়ে ধাক্কা দিচ্ছে, আর আমরা ধীরে ধীরে মাছটাকে কাছে টেনে আনছি। শিরু কাকা নিঃশব্দে সতর্কভাবে সুতো টানছেন, আর মাছটা নৌকার দিকে এগিয়ে আসছে। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে উত্তেজনায়, বুকের মধ্যে ধুক ধুক শব্দ হচ্ছে। এত বড় বোয়াল আমি আগে কখনো দেখিনি, কিন্তু পরের মুহূর্তে আমার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। হারিকেনের মৃদু আলোয় যা দেখলাম তা ভাষায় প্রকাশ করা কঠিন। নৌকার একেবারে সামনে পানির ওপরে ভেসে উঠেছে বোয়াল মাছের দুটো বিশাল গোঁফ, কিন্তু সে গোঁফ সাধারণ বোয়াল মাছের মতো চিকন আর সরু নয়। সেগুলো ছিল মোটা আর বিশাল, যেন মানুষের হাত। হ্যাঁ, মানুষের হাতের মতোই মোটা আর গাঢ় কালো। ভয়ঙ্কর দুটো গোঁফ ধীরে ধীরে আমাদের নৌকার দিকে এগিয়ে আসছে। সেই বিভীষিকাময় দৃশ্য দেখে আমি আর কাকা একসঙ্গে আতঙ্কে চিৎকার দিয়ে উঠলাম। আর তারপর সবকিছু অন্ধকার হয়ে গেল। আমরা দুজন সেখানেই জ্ঞান হারিয়ে ফেললাম। আমাদের যখন জ্ঞান ফিরল, তখন দেখি আমরা নদীর পাড়ে ছালার ওপরে শুয়ে আছি। মাথার ভেতর ঝিমঝিম করছে, শরীর ভীষণ ভারী লাগছে। চোখ মেলে দেখলাম চারপাশে অনেক মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে, সবাই আমাদের এলাকার, যারা সেদিন রাতে মাছ ধরতে এসেছিল। একজন আমাদের পানি ছিটিয়ে জাগানোর চেষ্টা করছিল। আমাদের চেতনা পুরোপুরি ফেরার পর চারদিক থেকে প্রশ্নের ঝড় বয়ে গেল। কি হয়েছিল? তোরা কেমনে বেহুশ হইলি? আমাদের চিৎকার শুনেই তারা নৌকা নিয়ে আমাদের কাছে ছুটে এসেছিল। তারা জানালো, এসে দেখে আমরা দুজন নৌকার উপর নিথর হয়ে আছি। কেউই বোঝেনি
কেউই জানেনি আসলে কি হয়েছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, তারা বলল সেখানে কোনো মাছের অস্তিত্বই ছিল না। আমরা দুজন একেবারে হতবাক হয়ে গেলাম। এই মাছটাকে তো আমরা নিজের চোখে দেখেছিলাম, সেই বিশাল গোঁফ, সেই অস্বাভাবিক দৃশ্য। তাহলে কি আমরা ভুল দেখেছিলাম? কিন্তু আমাদের মনের ভেতরও তখন ওই বিভীষিকাময় দৃশ্যটা স্পষ্ট। সবাইকে আমরা পুরো ঘটনা খুলে বললাম। শুনে কারো মুখ ফ্যাকাশে হয়ে গেল, কেউ কেউ ভয় পেয়ে ফিসফিস করে বলতে লাগলো, এখানে কিছু আছে। সেদিন আর কেউ মাছ ধরার সাহস করেনি। সবাই তড়িঘড়ি করে বড়শি গুটিয়ে বাড়ির পথ ধরল। রাতের অন্ধকার নদীর বুকে আরো বেশি রহস্যময় আর শীতল মনে হচ্ছিল। আমাদের এই ঘটনা দ্রুতই গ্রামে ছড়িয়ে পড়ল। পুরো ঘটনা বাবা শোনার পর কড়া গলায় জানিয়ে দিলেন, আজ থেকে রাতে মাছ ধরতে যাওয়ার কথা ভুলে যা। কয়েকদিনের জন্য আমার মাছ ধরা একেবারে বন্ধ হয়ে গেল। রাতের বেলা তো দূরে থাক, দিনের বেলাতেও মা বাবা আমাকে নদীর ধারে যেতে দিত না। যেন সেই রাতের ঘটনা একটা দুঃস্বপ্ন হয়ে আমাদের জীবনের এক কোণায় আটকে গেল। কিন্তু রায়হান ভাই, যারা মাছ ধরে বা মাছ ধরা যাদের নেশা, তারা জানে এ নেশা কেমন নেশা। যে কখনো বড়শি হাতে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, যে মাঝরাতে নদীর বুকে নৌকা ভাসিয়ে মাছের অপেক্ষায় থাকে, সেই শুধু জানে মাছ ধরার টান কেমন। এই নেশা এমন যে কয়েকদিন যদি মাছ না ধরি, শরীরের ভেতর কেমন যেন শূন্য শূন্য লাগে। তাই কিছুদিন পর ভয় কাটিয়ে আমি আবার মাছ ধরার কথা ভাবতে লাগলাম। মনে মনে ঠিক করলাম, দিনের বেলায় গিয়ে দেখি, সব যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো আবার আগের মতো মাছ ধরতে পারবো। তবে রাতের বেলায় মাছ ধরার কথা ভুলেই গিয়েছিলাম। আমি লুকিয়ে লুকিয়ে দিনের বেলাতেই নদীর ধারে যেতাম, বড়শি ফেলে বসে থাকতাম। মাঝে মধ্যে বন্ধুদের সঙ্গে গিয়েও মাছ ধরতাম। তবে মা বাবার চোখে পড়লে দারুণ বকাঝকা খেতে হতো। তবুও মাছ ধরার নেশা ছাড়তে পারলাম না। কিন্তু সমস্যা তখনই শুরু হলো। সেই রাতের ঘটনার পর থেকে আমি ঘুমের মধ্যে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে লাগলাম। প্রথম প্রথম ভাবতাম হয়তো আমার মনের ভুল, হয়তো এক দুদিনের ব্যাপার। কিন্তু দুঃস্বপ্নগুলো যেন ক্রমেই স্পষ্ট আর বাস্তব হয়ে উঠতে লাগলো। প্রায় রাতেই আমি দেখতাম আমি নদীর ধারে দাঁড়িয়ে আছি। চারপাশ ঘুটঘুটে অন্ধকার, এমনকি চাঁদের আলোও নেই। যেন রাতটা অস্বাভাবিকভাবে কালো হয়ে আছে। আশেপাশে কোনো শব্দ নেই, কেবল আমার নিজের শ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ নদীর পানি কাঁপতে শুরু করে। না, ঠিক কাঁপা নয়, পানি যেন উথলে উঠছে, যেন নদীর গভীর থেকে বিশাল কিছু উঠে আসছে। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। ভেতর থেকে এক অদ্ভুত আতঙ্ক আমাকে পাথরের মতো স্থির করে দিল। আমি না পারছি দৌড়াতে, না পারছি চিৎকার করতে। পানির ঢেউ ক্রমেই উঁচু হয়ে উঠতে লাগলো। আর তারপর অন্ধকার নদীর বুকে কিছু একটা ভেসে উঠল। তার আকৃতি এতটাই ভয়ঙ্কর যে ভাষায় বোঝানো অসম্ভব। মনে হলো যেন সেটা মানুষও নয়, মাছও নয়, দুটোরই এক অদ্ভুত সংমিশ্রণ। তার বিশাল গোঁফগুলো যেন শিকড়ের মতো নড়ছিল। বড় বড় চোখ অন্ধকারেও জ্বলজ্বল করছিল, আর তার শরীর থেকে কালো পানি চুইয়ে পড়ছিল। আমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে বুঝতে পারলাম আমি নিশ্চয়ই স্বপ্ন দেখছি। কিন্তু সেই অনুভূতি এতটাই বাস্তব ছিল যে মনে হচ্ছিল আমি সত্যি নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। শীতের রাতেও আমার শরীর দিয়ে দরদর করে ঘাম ঝরছিল, দম আটকে আসছিল। মনে হচ্ছিল আমি যদি এখনই পড়ে যাই, কেউ আমাকে আর খুঁজে পাবে না।
সেই ভয়ানক বিভীষিকাময় মূর্তি আমার দিকে তাকিয়ে আস্তে আস্তে এগোতে লাগলো। আর ঠিক তখনই আমার ঘুম ভেঙে গেল। আমি হাঁপাতে হাঁপাতে উঠে বসলাম। সারা শরীর ভিজে গেছে, বুক ধরফর করছে। আশেপাশে তাকিয়ে দেখলাম আমি নিজের ঘরেই আছি, কিন্তু মনে হচ্ছিল আমি যেন সত্যি সেই নদীর ধারে ছিলাম, যেন সে আতঙ্ক এখনো আমাকে ঘিরে রেখেছে। এই দুঃস্বপ্ন আমি একদিন দুদিন নয়, মাঝে মাঝেই দেখতাম, কিন্তু রাতের এই বিভীষিকাময় স্বপ্ন দিনের বেলা আর মনে থাকতো না। ভয়ও পেতাম না। যথারীতি আগের মতোই দিনের বেলায় মাছ ধরতে চলে যেতাম। একদিন বিকেলে আমি নদীর পাড়ে বসে মাছ ধরছিলাম। নদীর পানিতে তখনও শেষ বিকেলের আলো ঝিলমিল করছে। নদীর ধারে গ্রামের ছোট্ট ছোট্ট ছেলেরা হই হুল্লোড় করে খেলছিল। তাদের হাসি ঠাট্টার শব্দে পুরো পরিবেশটা এক প্রাণবন্ত ভাব ছিল। আমি বড়শির সুতোর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। হঠাৎ একটা তীব্র চিৎকার শুনে চমকে উঠলাম। কেউ বলছে, ওই দেখ, পড়ে গেল। আমি দ্রুত মাথা তুলে দেখি একটা ছোট্ট ছেলে দৌড়াতে দৌড়াতে পা পিছলে নদীর মধ্যে পড়ে গেছে। পানির স্রোত এক ধাক্কায় তাকে একটু গভীরের দিকে টেনে নিয়ে গেল। আমরা কয়েকজন সাথে সাথে ছুটে গেলাম। কেউ নদীতে ঝাঁপিয়ে পড়ল। কয়েক মুহূর্তের মধ্যেই আমরা বাচ্চাটাকে টেনে তুললাম। বাচ্চাটা তখন ভীষণ ভয় পেয়ে গেছে, দম ফেলারও সময় পাচ্ছে না। সবাই হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু আমি দাঁড়িয়ে রইলাম নদীর দিকে তাকিয়ে। হঠাৎই একটা শীতল অনুভূতি আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। কেন জানি মনে হচ্ছিল এই দৃশ্য আমি আগেও কোথাও দেখেছি। ছেলেটার দৌড়ানো, হঠাৎ পড়ে যাওয়া, চারপাশে পানির ঢেউ, আমাদের দৌড়ে যাওয়া, সব কিছুই যেন আমার চেনা। কিন্তু কোথায় দেখেছি? আমি জোর করে মনে করার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই মনে পড়ছিল না। পরদিন বিকেলে আমি বাড়ির উঠোনে বসে আছি। হঠাৎ দেখি আমার চাচাতো ভাই সাইকেল নিয়ে বের হচ্ছে। আমি ওকে ডেকে বললাম, এই আস্তে চালা। সে হাসতে হাসতে বলল, আরে ভয় পেয়েছিস নাকি? আমি আর কিছু বলতে পারলাম না। 5 মিনিট পর চিৎকার শুনে সবাই ছুটে গেলাম রাস্তার দিকে। দেখি চাচাতো ভাই মাটিতে কাতরাচ্ছে, সাইকেলটা পাশে গড়াগড়ি খাচ্ছে। একটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে সামনে। আমি হতভম্ব হয়ে গেলাম। বারবার মনে হতে লাগলো এই একই জিনিস আমি কোথায় দেখেছি। অনেক কষ্টের পর মনে পড়ল, এই ঘটনা তো আমি গতকাল স্বপ্নে দেখেছি। তখন আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, বুকের ভেতর ধুকপুক করতে লাগলো। আমি কিছুক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আশেপাশে লোকজন চাচাতো ভাইকে ধরাধরি করে ওঠাচ্ছে, কেউ পানি আনতে দৌড়াচ্ছে। আমি শুধু ফ্যাল করে তাকিয়ে আছি, কারণ আমি জানতাম এই দৃশ্য আমি আগেই দেখেছি। গত রাতের স্বপ্নটা হুবহু মিলে গেল। কিন্তু কিভাবে? এটা কি সত্যি সম্ভব? আমি কি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, নাকি এটা নিছক কাকতালীয়? সেই দিনের পর থেকে স্বপ্নগুলোকে আমি আর সাধারণ স্বপ্ন হিসেবে নিতে পারলাম না। এরপর থেকে আমার রাতের স্বপ্নগুলো যেন দিনের আলোয় স্পষ্ট হয়ে ধরা দিতে লাগলো। স্বপ্নে দেখা ঘটনা শুধু যে মনে থাকছে তা নয়, বরং বাস্তবেও একের পর এক মিলে যেতে শুরু করলো। প্রথমে ভাবলাম হয়তো কাকতালীয় ব্যাপার, কিন্তু যখন একের পর এক ঘটনা মিলে যেতে থাকলো, তখন নিজের মধ্যেই ভয় জাগলো। একদিন সন্ধ্যায় বাজারে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ মনে পড়লো আগের রাতে স্বপ্নে দেখেছি বাজারের মাঝখানে একটা বড় ঝামেলা হবে। একজন হঠাৎ করেই কারো ওপর চড়াও হবে, আর ব্যাপারটা মারামারিতে গড়াবে। আমি এক প্রকার মজা করে বন্ধুদেরকে বললাম, দেখিস আজ একটু পরে বাজারে গোলমাল হবে। আমার কথা শুনে সবাই হেসে উড়িয়ে দিল। কেউ বলল, ওস্তাদ ভবিষ্যৎবাণী করতেছো নাকি? আমি হাসলাম, ব্যাপারটাকে হালকাভাবে নিলাম। কিন্তু আধা ঘন্টা পরে হঠাৎ চায়ের দোকানের সামনে দুইজনের কথা কাটাকাটি শুরু হলো।
মুহূর্তের মধ্যেই উত্তেজনা চরমে। একজন আরেকজনকে ধাক্কা দিল, তারপর শুরু হলো হাতাহাতি। চায়ের গ্লাস পড়ে ভেঙে গেল, চারিদিকে হইচই পড়ে গেল। বন্ধুরা স্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে রইল। কারো মুখে কোনো কথা নেই, তাদের চোখে স্পষ্ট বিস্ময়, ভয় আর প্রশ্ন। আমি কিভাবে আগেই জানলাম? কিন্তু আমি নিজেও ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজছি। এর পরের ঘটনা আরো অবাক করার মতো। আমাদের এলাকায় বড় একটা ফুটবল ম্যাচের আয়োজন হয়েছিল। খেলার আগে আমি হেসে বললাম, আজ অমুক দল জিতবে, 5টা গোল হবে, আর গোল দিবে অমুক অমুক প্লেয়ার। বন্ধুরা আমার কথা শুনে হেসে বলল, স্বপ্নে দেখেছিস নাকি? আমি মজা করেই বললাম, হয়তো। কিছুক্ষণ পর খেলা শুরু হলো। সবাই মিলে খেলা দেখছি। প্রথম গোল, তারপর দ্বিতীয়, তৃতীয়, 4 এবং 5। যখন শেষ বাঁশি বাজল, দেখি সব হুবহু মিলে গেছে, দলটাও জিতেছে। আর গোলগুলোও দিয়েছে ঠিক সেই প্লেয়াররা যাদের নাম আমি আগেই বলেছিলাম। এবার আর বন্ধুরা হাসলো না, তারা শুধু একে অপরের দিকে তাকিয়ে থাকলো, বিস্ময়ে, অবিশ্বাসে। যেন আমি সত্যি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আমিও এবার ভয় পেতে শুরু করলাম। এতগুলো বিষয় তো আর কাকতালীয় হতে পারে না। আমার সাথে কি সত্যি কিছু একটা ঘটছে? তাছাড়া রাতের এই ভয়ঙ্কর স্বপ্ন, যা আমি মাঝে মাঝেই দেখতাম, সেই নদীর পাড়ে দাঁড়ানো সেই বীভৎস মূর্তি। এই স্বপ্নের যন্ত্রণা তখন এতটাই বেড়ে গেল যে আমি দিনের বেলাতেও অস্থির থাকতে লাগলাম। মনে হতে লাগলো এই স্বপ্ন শুধু স্বপ্ন নয়, এর পেছনে নিশ্চয়ই কোনো অর্থ লুকিয়ে আছে। আমার কথা দ্রুত পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। বাবা একদিন আমাকে ডেকে নিয়ে বললেন, শুনেছি তুই নাকি এখন ভবিষ্যৎ দেখতে পারিস, বড় গণক হয়ে গেছিস। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম, কোনো উত্তর দিলাম না। বাবা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে কঠিন গলায় বললেন, এসব ভণ্ডামি বাদ দে, এসব ফালতু চিন্তা ভাবনা মাথা থেকে বের করে ভালো করে পড়াশোনায় মন দে। আমি আর কিছু বললাম না, চুপচাপ খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়লাম। তবে পরের দিন সকালে বাবাকে ডেকে বললাম, বাবা আজ হাটে যেও না। বাবা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলেন। কেন? হাটে না গেলে দোকানের মালপত্র আনবো কিভাবে? আমি মাথা নিচু করে বললাম, আমি স্বপ্নে দেখেছি তুমি হাটে গেলে একটা বিপদ হবে, আজ যেও না বাবা। বাবা বিরক্ত হয়ে বললেন, এসব বাজে কথা বলিস না তো, স্বপ্নে দেখা সব সত্য হয় নাকি? আমি বছরের পর বছর হাটে যাচ্ছি, আজও যাব। আমি চুপ করে গেলাম, কিন্তু মনটা অস্থির হয়ে রইল। কিছু একটা খারাপ ঘটবে, এই অনুভূতি যেন বুকের ভেতর ছটফট করছিল। দুপুর গড়িয়ে বিকেল হলো। হঠাৎ দূর থেকে কান্নার শব্দ শুনতে পেলাম। মা ছুটে বেরিয়ে গেল। আমিও দৌড়ে গেলাম তার পেছন পেছন। দেখি কয়েকজন লোক বাবাকে ধরে নিয়ে আসছে। শরীর ধুলো মাখা, কাপড় ছিঁড়ে গেছে, হাঁটুতে রক্ত। মা চিৎকার করে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, ওনার কি হয়েছে? লোকজন জানালো, হাটের কাছে একটা গরুর গাড়ি উল্টে পড়েছিল, অনেকেই ধাক্কা খেয়েছে, তোমার স্বামীও পড়ে গিয়েছিলেন। ভাগ্য ভালো, তেমন বড় চোট লাগেনি, কিন্তু অল্পের জন্য বড় বিপদ হতে পারত। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার বলা কথাটা সত্য হলো। বাবা ব্যথা নিয়ে কষ্ট করে উঠে বসে আমার দিকে তাকালেন, চোখে কেমন এক অদ্ভুত দৃষ্টি, যেন তিনিও বুঝতে পারছেন না আমার কথাটা সত্যি কিভাবে হলো। তবে এবার যে স্বপ্নটা আমি দেখলাম, সেটাই ছিল আমার জীবনের শেষ ভবিষ্যৎ দেখা স্বপ্ন। সেই দিন বাবার সামান্যই চোট লেগেছিল। তিনি একটু বিশ্রামের জন্য বিছানা নিলেন। এটাই সুযোগ ভেবে রাতের বেলা মাছ ধরতে বেরিয়ে গেলাম। আকাশ ছিল মেঘাচ্ছন্ন,
আর আজকের রাতটা ছিল অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। অন্য দিনের তুলনায় নদীর পাড়ে মানুষের আনাগোনা ছিল অনেক কম। তবে আজ নৌকায় নয়, নদীর পাড়ে বসেই মাছ ধরার সিদ্ধান্ত নিলাম। দূরে কয়েকজনকে দেখা যাচ্ছিল যারা আমার মতো মাছ ধরতে এসেছে। কিছুক্ষণ অপেক্ষার পর বড়শিতে শক্ত একটা টান পড়ল। সঙ্গে সঙ্গে সুতো ধরে হ্যাচকা টান দিলাম। একটু কসরত করতেই পানির নিচ থেকে উঠে এলো আনুমানিক 1.5 কেজি ওজনের একটা বোয়াল মাছ। মাছটা পাত্রে রেখে ফের বড়শি ফেললাম। ঘন্টা দুয়েকের মধ্যেই 3টে বোয়াল মাছ পেয়ে গেলাম। যারা আজ রাতে আসেনি তারা বুঝতেই পারবে না কি সুযোগ হাতছাড়া করলো। এখনো আমার কাছে বেশ কিছু টোপ বাকি ছিল, তাই আরেকবার বড়শি ফেলে বসলাম। কিন্তু এবার যা হলো তা ভাবলে এখনো আমার শরীর শিউরে ওঠে। স্বপ্নে যে দৃশ্য দেখলাম তাতে ঘুমের মধ্যেই ধর্মর করে উঠে বসলাম। বুক ধুকধুক করছে, গলা শুকিয়ে কাঠ, চারপাশ অন্ধকার, নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে এসেছে। নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। টেবিলে রাখা জগ থেকে 1 গ্লাস পানি খেলাম। ঠান্ডা পানি গলায় নামতেই একটু স্বাভাবিক লাগলো, কিন্তু মাথার মধ্যে যেন একটা অজানা আতঙ্ক ঘুরপাক খাচ্ছিল। কিছুতেই বুঝতে পারছিলাম না, তবু নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। তারপর আবার ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা উঠে স্বপ্নের কিছুই তেমন ঠিকঠাকভাবে মনে ছিল না। মনে করার অনেক চেষ্টা করলাম, কিন্তু কেমন যেন ঝাপসা হয়ে গেছে। যাই হোক, দিনটা স্বাভাবিকভাবেই কাটল। সন্ধ্যা হতেই আবার সেই পুরনো উত্তেজনা মাথায় চাপল। বাড়ির সবাইকে ফাঁকি দিয়ে চুপচাপ বেরিয়ে পড়লাম মাছ ধরতে। মনে তখনও সন্দেহের লেশমাত্র নেই সামনে কি অপেক্ষা করছে। মাছ ধরতে গিয়ে কিছুক্ষণের মধ্যেই 3টি বোয়াল মাছ পেয়ে গেলাম, ঠিক স্বপ্নের মতোই। হঠাৎ মাথার ভেতর কেমন যেন একটা অস্বস্তি কাজ করতে লাগলো। এই ঘটনাটা আমি কোথায় যেন দেখেছি। কোথায়? কিছুতেই মনে করতে পারছিলাম না। মাছগুলো পাত্রে রেখে আবার বড়শি ফেললাম, কিন্তু এবার যেন চারপাশটা কেমন অদ্ভুত লাগতে শুরু করলো। নদীর পানি একদম নিস্তব্ধ, কোনো ঢেউ নেই, কোনো শব্দ নেই, যেন পুরো প্রকৃতিটাই থমকে গেছে। হাতের সুতো শক্ত করে ধরে বসলাম, কিন্তু বুকের ভেতর সেই অজানা শিহরণ বেড়েই চলেছিল। আকাশ কালো হয়ে চারপাশটাকে আরো স্তব্ধ করে দিয়েছে। বাতাস নেই, এমনকি নদীর পানির সামান্য ঢেউটাও নেই। কেবল আমার হৃৎপিণ্ডের দপদপ শব্দ শুনতে পাচ্ছিলাম, আর দূর থেকে ভেসে আসছিল শেয়ালের করুণ কান্না। হঠাৎ করেই মনে পড়ে গেল গতকাল দেখা স্বপ্নের কথা। হ্যাঁ, আমি তো ঠিক এই স্বপ্নই দেখেছিলাম। গতকাল স্বপ্নের মধ্যে 3টা বোয়াল মাছ ধরেছিলাম। সেই একইভাবে একই জায়গায় একের পর এক 3টে মাছ উঠে এসেছিল বড়শিতে। গায়ের রক্ত যেন হিম হয়ে গেল। যদি স্বপ্নের এই অংশ সত্যি হয়ে থাকে, তাহলে তারপর যা দেখেছিলাম সেটাও কি সত্যি হবে? স্বপ্নের সেই ভয়ঙ্কর মুহূর্তটা মনে পড়তেই আমার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। আমি শ্বাস নিতে ভুলে গেলাম। নদীর পানি অস্বাভাবিকভাবে উতলে উঠছে, যেন গভীরভাবে কিছু একটা কাঁপিয়ে দিচ্ছে পুরো জলরাশি। ঢেউ ক্রমে উঁচু হচ্ছে, আর তার মাঝখানে কিছু একটা ধীরে ধীরে ভেসে উঠছে। তার আকৃতি ভাষায় বোঝানো অসম্ভব। মানুষও নয়, আবার মাছও নয়, দুটোই যেন একসাথে মিশে গেছে এক অদ্ভুত রূপে। বিশাল গোপগুলো কাটার মতো নড়ছে, যেন শিকড় টেনে বেরিয়ে আসছে জলের তলদেশ থেকে। তার শরীর ভেজা, কিন্তু পানি নয়, এক ধরনের কালো ঘন তরল চুইয়ে পড়ছে, নদীর স্বচ্ছ পানিকে বিষাক্ত করে দিচ্ছে। আর তার চোখ, সেই বিশাল চোখ দুটো গভীর অন্ধকারে আগুনের মতো জ্বলজ্বল করছিল, ঠিক যেন শিকারীর চোখ শিকারের দিকে তাকিয়ে আছে, ধৈর্য ধরে অপেক্ষা করছে। আমার পুরো শরীর অবশ হয়ে এলো। চিৎকার করতে চাইলাম,
কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। যেন কেউ আমার কণ্ঠ চেপে ধরেছে। হাত পা ঠান্ডা হয়ে গেল। শরীর কাঁপছে, কিন্তু নড়তে পারছি না। এতদিন যাকে স্বপ্নে দেখেছি, সেই ভয়ঙ্কর অবয়ব আজ সে বাস্তবে আমার সামনে। এবার সে ধীরে ধীরে নয়, খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে। বিশাল শরীর, বিকট চোখ দুটো অন্ধকারে লালচে আগুনের মতো জ্বলছে। তার গোফের মতো হাত দুটো পানি ছেড়ে ছেড়ে এগিয়ে আসছে আমার দিকে। পানির শব্দ নেই, বাতাস নেই, শুধু সেই মূর্তিটার হুঙ্কার কানে বাজছে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমার মনে হলো এটাই আমার শেষ মুহূর্ত। আজ আমি আর বাড়ি ফিরতে পারবো না। হঠাৎ করে পায়ের নিচের মাটি কেঁপে উঠল, যেন নদীর তলা থেকে কিছু একটা ফেটে বেরিয়ে এলো। সেই মুহূর্তেই আমার দেহ অবশ হয়ে গেল, মাথার ভিতর চক্কর দিতে লাগলো। সেই ভয়ঙ্কর মাছমুখ মূর্তিটা হঠাৎ ঝাঁপিয়ে পড়ে আমার গলা চেপে ধরল। তার ঠান্ডা শৈবাল ঢাকা হাতের স্পর্শে আমার শরীর অসাড় হয়ে আসছিল। চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসছিল, আর তার বিভীষিকাময় কণ্ঠে সে ফিস ফিস করে বলল, তোরা আমাকে কষ্ট দিয়েছিলি, এবার আমি তোদের কষ্ট দিয়ে শেষ করব। তার বিশাল ঠান্ডা হাতের স্পর্শে আমার শরীর অবশ হয়ে যেতে লাগলো। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি ছটফট করতে লাগলাম, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। তার মাছের মতো বিশাল মুখটা একদম আমার সামনে। গা থেকে যেন একটা পচা কাদার গন্ধ ছড়িয়ে পড়ছিল। তার চোখ দুটো অন্ধকারে আরো লাল হয়ে উঠল, আর সেই গোফের মতো হাত দুটো শক্ত করে আমার গলা চেপে ধরল। আমি দম নিতে পারছি না। শরীরের সব শক্তি যেন নিঃশেষ হয়ে যাচ্ছে। চোখের সামনে অন্ধকার নেমে আসছে। শেষবারের মতো আমি নদীর দিকে তাকালাম। শুধু এতটুকুই মনে আছে, সে আমাকে এক ঝটকায় তুলে আছাড় মেরে ছুঁড়ে ফেলল কাদার ভেতর। পরদিন সকালে গ্রামের লোকজন আমাকে নদীর পাড়ে অচেতন অবস্থায় আবিষ্কার করে। সবাই ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। জ্ঞান ফেরার পর বাবা মার মুখে শোনা ঘটনায় আমি আরো বিস্মিত হয়ে যাই। তারা জানান, আমি নাকি আগের রাতে 3টি বোয়াল মাছ নিয়ে আনুমানিক 11:30 কি 12টার দিকে বাড়িতে ফিরে এসেছি। 3টি মাছ দেখে বাবা মা বেশ খুশি হয়েছিলেন, কিন্তু রাতের বেলায় একা মাছ ধরতে যাওয়ায় বেশ বকাবকি করেছেন। তারপর আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছি। কিন্তু যেটা আমাকে স্তব্ধ করে দিল, আমি তো স্পষ্ট মনে করতে পারছি 3টি বোয়াল মাছ ধরার পর আমার সঙ্গে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আমি তো কখনোই বাড়িতে ফিরে আসিনি, বরং নদীর পাড়ে সেই বিভীষিকাময় রাতের শিকার হয়েছি। আমি বাবা মাকে বললাম, আমি তো বাড়ি আসিনি, মাছও দিয়ে যাইনি। বাবা মা অবাক হয়ে একে অপরের দিকে তাকালেন। বাবা বললেন, তাহলে এই মাছ 3টা কোথা থেকে এলো? আমি তাকিয়ে রইলাম 3টি বোয়াল মাছের দিকে। ঠান্ডা স্রোতের মতো শিহরণ বয়ে গেল আমার শরীরে। রাতের ঘটনাগুলোর সামনে এসব যেন তুচ্ছ মনে হলো, কিন্তু এই রহস্যগুলো আমার শরীরে কাঁপুনি ধরিয়ে দিল। তাহলে কাল রাতে বাড়িতে ফিরে এসেছিল কে? কিছুটা সুস্থ হওয়ার পর আমি বাবা মাকে সব খুলে বললাম, নদীর পাড়ে যা ঘটেছিল, সেই ভয়ঙ্কর মূর্তির কথা, আর কিভাবে আমি হঠাৎ করেই নদীর পাড়ে অচেতন হয়ে পড়েছিলাম। আরও বললাম, শুধু এই ঘটনাই নয়, এর আগেও যা কিছু ঘটেছে আমি সেগুলো আগেই স্বপ্নে দেখেছিলাম। আমার কথা শুনে বাবা মা একেবারে নিশ্চুপ হয়ে গেলেন। বাবা কিছুক্ষণ চুপচাপ থেকে গভীর দৃষ্টিতে আমার দিকে তাকালেন, যেন কিছু বোঝার চেষ্টা করছেন। মা নিঃশব্দে পাশে বসে রইলেন। চোখ মুখে অজানা শঙ্কার ছাপ। ঘর জুড়ে এক অদ্ভুত নীরবতা নেমে এলো, যেন কেউ কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিল না। বাবা আর এক মুহূর্তও দেরি করল না, সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে রওনা হলো গ্রামের সেরা কবিরাজের কাছে। আমার শরীর তখনও দুর্বল, কিন্তু বাবার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। মা আমাদেরকে অনেক দূর পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন, চোখে মুখে উদ্বেগের ছাপ। আমি চুপচাপ বাবার সঙ্গে চলতে লাগলাম। কবিরাজের বাড়িতে পৌঁছে দেখি
আশেপাশে আরো কয়েকজন লোক জড়ো হয়েছে। কিছুটা ভিড় ঠেলে ভেতরে ঢুকে যা দেখলাম তাতে আমরা হতবাক হয়ে গেলাম। কয়েকজন লোক শিরু কাকাকে ধরে এনে বসিয়েছে। হ্যাঁ, সেই শিরু কাকা যার নৌকায় উঠে আমি সেই ভয়ঙ্কর মাছের সম্মুখীন হয়েছিলাম। তিনি ফ্যাকাশে মুখে বসে আছেন, যেন প্রচণ্ড ভয়ে কাঁপছেন। চোখে মুখে এক অজানা আতঙ্ক, ঠোঁট কাঁপছে কিন্তু কিছু বলার মতো শক্তি নেই। আমি আর বাবা বিস্মিত হয়ে একে অপরের দিকে তাকালাম। শিরু কাকা কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, গতকাল রাতে আমিও মাছ ধরতে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করেই নদীর পানি অস্বাভাবিকভাবে কাঁপছিল। ঠিক যেমন সেদিন ছিল, মনে হলো কিছু একটা গভীর থেকে উঠতে চাইছে। আমি দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু পা যেন আটকে গেল। তারপর হঠাৎ দেখলাম সেই গোফওয়ালা ছায়ামূর্তি পানির উপর ভেসে উঠল। তার বড় বড় চোখ জল জল করছিল, আর সে ফিসফিস করে বলল, তোরা আমাকে কষ্ট দিয়েছিস, এবার আমি তোদের কষ্ট দেব। শিরু কাকার কথা শুনে ঘরের পরিবেশ যেন থমথমে হয়ে গেল। কেউ কিছু বলছে না, শুধু চাপা নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কবিরাজ আমাদের দুজনের কথাই মনোযোগ দিয়ে শুনলেন। এরপর এক দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ওই ভয়ানক ঘটনার পর তোমাদের মাছ ধরতে যাওয়া একেবারেই উচিত হয়নি। আগে থেকেই চিকিৎসা নেওয়ার প্রয়োজন ছিল। পানির গভীরে যে শক্তিরা বাস করে তারা বিভিন্ন সময় বিভিন্ন কারণে মানুষের সঙ্গে এমন আচরণ করে থাকে। তোমরা হয়তো কোনো ভুল করেছ, যা তাদের ক্রোধের কারণ হয়েছে। আমরা দুজন মাথা নিচু করে বসে রইলাম, মনে হচ্ছিল সত্যি হয়তো কোনো ভুল করে ফেলেছি। কবিরাজ আমাদের আশ্বস্ত করে বললেন, ভয় পাওয়ার কিছু নেই, তবে বিষয়টাকে হালকা ভাবারও সুযোগ নেই। পানির যে শক্তি সেটা আমাদের চোখে দেখা যায় না, কিন্তু তারা আমাদের দেখতে পায়। কিছু ভুলের কারণে তাদের রোষানলে পড়লে সহজে মুক্তি পাওয়া যায় না। এরপর তিনি বললেন, আগামী শনিবার আমি জানার চেষ্টা করব ঠিক কী কারণে তোমাদের সঙ্গে এমন হয়েছে। এরপর মঙ্গলবার তোমাদের জন্য উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করব। এর মধ্যে তোমরা নদীর ধারে যাবে না, সন্ধ্যার পর একদমই বাইরে বের হবে না। কবিরাজের কথা শুনে আমরা দুজন একসঙ্গে মাথা নাড়লাম। কবিরাজ আমাদের পানি পড়া দিলেন এবং যাওয়ার সময় তাবিজ দিয়ে বললেন, এই তাবিজ আগামী মঙ্গলবার পর্যন্ত খুলবে না। নিয়ম মেনে চললে ইনশাল্লাহ মঙ্গলবার পর্যন্ত কোনো সমস্যা হবে না। আমরা বিনা আপত্তিতে তাবিজ পড়লাম। এরপর কবিরাজের বাড়ি থেকে বেরিয়ে এলাম। যদিও মনে হাজারো প্রশ্ন দোলা দিচ্ছিল, তবু আপাতত কিছু না ভেবেই বাড়ির পথে রওনা দিলাম। সময় কাটতে চাইনি, ভয়, কৌতূহল আর উত্তেজনা নিয়ে অপেক্ষা করছিলাম। শেষ পর্যন্ত সেই প্রতীক্ষিত মঙ্গলবার এলো। আমরা দুজন যথাসময়ে কবিরাজের বাড়িতে হাজির হলাম। কবিরাজ আমাদেরকে বসতে বললেন। কবিরাজ বলতে লাগলেন, আমি আমার জিনদের মাধ্যমে জানার চেষ্টা করেছি তোমরা যাকে দেখেছ সে আসলে কে। তারা আমাকে জানিয়েছে বোয়াল মাছের মতো দেখতে জিনিসটি কোনো সাধারণ মাছ নয়, আসলে এটি পানির জিন। আমরা অবাক হয়ে শুনতে থাকলাম। এই জিনেরা পানির নিচেই থাকে, সেখানেই ওদের বসবাস। সাধারণত এরা মানুষের ক্ষতি করে না, কিন্তু যখন কোনো কারণে ওদের কষ্ট দেওয়া হয় তখন প্রতিশোধ নিতে ছুটে আসে। তোমরা যখন নদীতে মাছ ধরছিলে তখন ভুলবশত ওদের একজন তোমাদের টোপ খেয়ে ফেলেছিল। তোমরা হয়তো ভেবেছিলে বড় কোনো বোয়াল মাছ ধরছ, কিন্তু বাস্তবে তোমরা টেনে তুলেছিলে এক শক্তিশালী পানির জিনকে। আমরা সবাই থমথমে মুখে বসে রইলাম আর কবিরাজের কথা শুনতে লাগলাম। তোমাদের বড়শির কাঁটা তার গালে গিয়ে আটকে গিয়েছিল, যার ফলে সে প্রচণ্ড কষ্ট পেয়েছে, আর তাই প্রতিশোধ নিতে সে তোমাদের পিছু নিয়েছে। তোমরা যেহেতু তার কষ্টের কারণ হয়েছ, সে এখন তোমাদের ভয় দেখাচ্ছে, কষ্ট দিচ্ছে। কবিরাজের কথা শুনে আমার মনে পড়ল সেই মুহূর্তের কথা। আমি যখন বড়শিতে টান দিয়েছিলাম তখন কি ভীষণ টান লেগেছিল। আমি ভেবেছিলাম খুব বড় একটা বোয়াল ধরেছি।
কিন্তু যে আদৌ সেটা মাছ ছিল না। কবিরাজ আমাদের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে বললেন, তবে ভয় পেও না, এখনো সব শেষ হয়ে যায়নি। আমি তাদের সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছি কি করলে তোমাদের এই বিপদ থেকে মুক্তি মিলবে। অনেক বোঝানোর পর তারা একটি শর্ত দিয়েছে। আমরা সবাই উৎকণ্ঠিত চোখে কবিরাজের দিকে তাকালাম। কবিরাজ ধীরে ধীরে বললেন, তাদের দাবি তাদের পরিবারের জন্য 5 মণ মিষ্টি, 2টি গরু এবং 2 মণ দুধের পায়েস দিতে হবে। পাশাপাশি তোমরা যেখানে মাছ ধরতে গিয়েছিলে সে জায়গায় আর কখনো মাছ ধরবে না। এই শর্তগুলো যদি মানো তাহলে তারা তোমাদের ছেড়ে দিবে। আমার বাবা ও শিরু কাকা দ্বিধান্বিত গলায় বলল, কিন্তু এটা কি আমাদের পক্ষে সম্ভব? কবিরাজ একটু হাসলেন আর বললেন, আমি জানতাম তোমরা এমন কিছুই বলবে। আসলে এগুলো তাদের শর্ত, কিন্তু আমি বুঝতে পেরেছি পুরো ব্যাপারটাই তাদের সম্মানের প্রশ্ন। তিনি একটু থেমে আবার বললেন, আমি তাদের বোঝানোর চেষ্টা করেছি যে এত কিছু জোগাড় করা তাদের পক্ষে তো সম্ভব নয়। অনেক কথার পর তারা শেষমেশ একটি বিষয়ে সম্মত হয়েছে। 5 মণ মিষ্টির বদলে 2 মণ মিষ্টি এবং 2টি গরুর বদলে 2টি ছাগল দিলেই হবে। আমরা এবার কিছুটা স্বস্তি পেলাম, কিন্তু তখনও মনে প্রশ্ন, এসব কিভাবে সম্ভব? কবিরাজ বললেন, তবে শর্ত একটাই, আগামী শনিবার মধ্যরাতে সমস্ত জিনিস নৌকায় করে নদীর মাঝখানে রেখে আসতে হবে। তারপর ধীরে ধীরে ফিরে আসবে, আর কোনো অবস্থাতেই পেছনে ফিরে তাকানো যাবে না। তাহলেই এই সমস্যা থেকে মুক্তি পাবে তোমরা। বাবা ও শিরু কাকা কবিরাজের কথা মতো শর্ত মেনে নিতে রাজি হলেন এবং সমস্ত আয়োজনের ব্যবস্থা করলেন। নির্ধারিত দিনে ঠিক মধ্যরাতে আমরা সবাই, আমি, শিরু কাকা, বাবা আর কবিরাজ, 2টো নৌকায় করে নদীর মাঝখানে গেলাম। চারপাশে নিস্তব্ধতা, শুধু মাঝে মধ্যে হালকা বাতাস বইছিল আর দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। আমাদের নৌকায় ছিল 2 মণ মিষ্টি আর 2টি ছাগল। কবিরাজের নির্দেশ অনুযায়ী একটি নৌকায় সমস্ত কিছু সাজিয়ে রাখা হলো। কবিরাজ ফিসফিস করে বললেন, এবার সবাই একসঙ্গে ফিরে চলো। মনে রাখবে, কেউ পেছনে ফিরে তাকাবে না। আমরা মাথা নিচু করে ধীরে ধীরে বৈঠা চালালাম। নদীর পানি যেন ভারী হয়ে উঠেছে, বাতাসের শিহরণ কেমন যেন গা ছমছমে লাগছিল। মনে হচ্ছিল কেউ আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু পেছনে তাকানোর সাহস কারোরই হলো না। নৌকা ধীরে ধীরে তীরে পৌঁছালো। আমরা সবাই নামতেই কবিরাজ বললেন, কাজ শেষ, আজ থেকে আর কোনো ভয় নেই। তবে এই জায়গায় আর মাছ ধরতে এসো না। পরদিন সকালে আমরা নৌকাটি যখন ফিরিয়ে আনতে গেলাম তখন দেখলাম সেটি একেবারে খালি। মিষ্টি, ছাগল সবকিছুই যেন অদৃশ্য হয়ে গেছে। মনে হচ্ছিল গত রাতের সবকিছু কেবল একটা স্বপ্ন ছিল। আমরা নৌকা নিয়ে ফিরে এলাম এবং সরাসরি কবিরাজের কাছে গেলাম। বাবা তাকে পুরো ঘটনা জানালেন আর জিজ্ঞাসা করলেন আমার দেখা সেই স্বপ্নগুলোর ব্যাপারে। কিভাবে আমি আগেই সবকিছু স্বপ্নে দেখতে পেতাম। কবিরাজ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এই বিষয়ে আমি খুব বেশি খোঁজ পাইনি, তবে একটা ব্যাপার নিশ্চিত, তোমার ছেলেকে হয়তো কোনো ভালো শক্তি আগে থেকেই ইঙ্গিত দিত, তাকে সাহায্য করতে চাইতো। তবে যেহেতু বিপদ কেটে গেছে, আশা করি আর এমন কিছু ঘটবে না। আমরা সবাই গভীর শ্বাস নিলাম, যেন বুকের ওপর থেকে একটা বিশাল পাথর সরে গেল। সেদিনের পর থেকে সত্যি আর কখনো কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। রায়হান ভাই শেষ হলো আজগর মিয়া অর্থাৎ আমার কাকার সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর বিভীষিকাময় ঘটনা। জানি না আপনাদের কাছে কেমন লাগলো, তবে যখন কাকা আমাকে এই ঘটনাগুলো বলছিল আমি ওনার চোখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছিলাম আজও যেন সেই ভয়ানক রাতের স্মৃতি কাকার মনে গেঁথে আছে। কথাগুলো বলতে বলতে কাকার কণ্ঠ কেঁপে উঠছিল, যেন এখনো সেই ভয়,
সেই আতঙ্ক কাকা অনুভব করতে পারছে। যদি আমার এই ঘটনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন এবং পড়ে শোনাবেন। আর ভূত বাংলো ইউটিউব চ্যানেলের শ্রোতারা যদি এটি উপভোগ করেন তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় লিসেনার্স, শেষ হলো রাফি ভাইয়ের রহস্যময় ভয়ানক ঘটনা। একবার কল্পনা করুন, আপনি রাতে ঘুমাতে গেলেন আর স্বপ্নে দেখে ফেললেন আগামীকাল আপনার সঙ্গে কি ঘটতে চলেছে। ভোরবেলা ঘুম থেকে উঠে দেখলেন সবকিছু একদম হুবহু মিলে যাচ্ছে। ঠিক তখন আপনার কেমন অনুভূতি হবে? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে আছে অজানা কোনো রহস্য? আপনাদের মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া ভূত বাংলো চ্যানেলের এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। আর যদি আপনার কাছেও এমন কোনো ভয়ঙ্কর, অদ্ভুত আর রহস্যময় ঘটনা থাকে তাহলে আমাদের কাছে পাঠিয়ে দিন। আমাদের কাছে পাঠানোর ঠিকানা পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে আপনাদেরই পাঠানো কোনো ঘটনা নিয়ে।